জানাবো, আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে, জানালেন আজাদ। আজহারী দেশ ছাড়াই ক্ষোভে ফেটেছিলেন রাশেদ খান মেনন। বন্দরে ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, জানালেন নৌ উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ, যা আলোচনা হলো। সর্বশেষ থাকছে, নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে 2 কোটি টাকার মূল্যের বালু জব্দ। আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে, জানালেন আজাদ। বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও সহযোগিতা সহমর্মিতা নিয়ে পাশে থাকবে। বিএনপি চাই হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের যাবতীয় ধর্মীয় উৎসব পালন করতে পারে। এ বিষয়ে বিএনপি সবসময় পাশে থাকে। অন্যদিকে আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। কক্সবাজারে হিন্দুদের মন্দিরে হামলা কারা করেছে? নাটোরে নারায়ণগঞ্জের হাজারে হামলা কারা করেছে? আওয়ামী লীগের লোকজনই করেছে। আবার তারাই বলে হিন্দু ভোট নাকি আওয়ামী লীগের রিজার্ভ ভোট। এটা হলো তাদের ট্রাম্প কার্ড, আপনাদের আওয়ামী লীগ ব্যবহার করতে চাই। বুধবার রাতে নরসিংদী শহরে দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। স্থানীয় সেবা সংঘ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলার বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগের আরেক সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদের টিটো সহ আরও অনেক নেতাকর্মীবৃন্দ। নজরুল ইসলাম আজাদ বলেন, হিন্দুদের জন্য বিএনপি যা করেছে তার দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আমলে হিন্দুরা নিজেদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পারেনি। তারা সুযোগ পেলে ধানের শীষের প্রার্থীকে ভোট দিবে বলে আমাদেরই বিশ্বাস। কিন্তু বাংলাদেশের ভোটের কোনো পরিবেশ ও মানুষের ভোটাধিকার ছিল না। আমাদের নেতা তারেক রহমান সেই ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। তিনি সকল সম্প্রদায়ের মানুষের প্রতি বিশেষ আন্তরিকতা রয়েছে। তিনি বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো বিষয় নেই, আমরা সবাই ভাই ভাই, আমরা সেভাবে আপনাদের জানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজহারী দেশ ছাড়াই ক্ষোভে ফেটেছিলেন রাশেদ খান মেনন। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী 2020 সালের ফেব্রুয়ারির শুরুতে পারিপার্শ্বিক নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার দেশ ছাড়ার পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে ক্ষোভে ফেটে পড়েছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আজহারী। বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। পূর্ববর্তী সময়ে নানা বক্তব্য আলোচনাও সামনে ঘুরছে। 2020 সালের 10 ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারীর দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারী কি করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেন। রাশেদ খান মেনন তখন বলেন, বঙ্গবন্ধু এ দেশকে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি উপহার দিয়েছিলেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে তিনি কেবল সোচ্চার ছিলেন না, বাস্তবে তা অনুসরণও করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, কারো ধর্মানুভূতিতে আঘাত দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এই সংসদে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ইউটিউবে প্রচারিত ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্যের পেন ড্রাইভ দিয়েছিলাম। সেসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা নেই। তিনি বলেন, সম্প্রতি যুদ্ধ অপরাধী সাইদের সপক্ষে ওয়াজকারী জৈনিকা আজহারী সম্পর্কে ধর্মমন্ত্রী বলেছেন তিনি জামায়াতের পক্ষ হয়ে কাজ করেছেন, অথচ আইসিটি আইনে তাকে গ্রেফতার করা হয়নি, বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ায় চলে যেতে দেওয়া হয়েছে। আর শরীয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে। ওয়ার্কার্স পার্টির এই সভাপতি আরো বলেন, রাষ্ট্র কি অতীতের মতো আবার মৌলবাদকে পোষকতা দিচ্ছে? না হলে আজহারী দেশ ছেড়ে যেতে পারতেন না, খতমে নবুয়াতে নতুন করে হুঙ্কার ছাড়তে পারতেন না। এরাই কয়েকদিন পর পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলবে, যেমন এ সংসদেই যুদ্ধ অপরাধী নিজামী সে প্রস্তাব তুলেছিলেন। সেই সময় তিনি আরো বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের নামে যে ধর্মীয় আবরণ দিয়ে তাকে পাকিস্তানি আদলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, সংবিধানের 15 সংশোধনীতে তার ছেদ ঘটানো হয়েছে, কিন্তু সে প্রচেষ্টার অবসান হয়নি। রাষ্ট্রীয় প্রচারে, আমাদের আচার আচরণে, বেশভূষার পরিবর্তনে তার রেশ আমরা দেখি। ফেসবুক, ইউটিউবের নিত্য প্রচারে সে মানসিকতাকে উস্কে দেওয়া হচ্ছে প্রতিদিন। বন্দরে ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, জানালেন নৌ উপদেষ্টা।
চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ অন্যান্য বন্দরগুলোতে ব্যবসায়ীদের অহেতুক হয়রানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। চট্টগ্রাম সহ অন্যান্য বন্দরে কাস্টমস সহ সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরেও ব্যবসায়ীদের সঙ্গে কোনো দুর্নীতি অনিয়ম হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সচিবালয়ে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধি দল বিভিন্ন বন্দরে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে জটিলতা তৈরি করা হয় বলে অভিযোগ করেন। উপদেষ্টা জানান, বর্তমান সরকার অত্যন্ত বিনিয়োগ বান্ধব। সরকার যে কোনো সেক্টরে বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানায়। বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে। রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে বিনিয়োগ সহজ পরিবেশ সৃষ্টির জন্য কাঠামোগত ও আইনগত সংস্কার করা হবে। আগত ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, পাট, বস্ত্র ও জাহাজ শিল্পে বিনিয়োগ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। মন্ত্রণালয় এর আওতাধীন দপ্তর সংস্থায় কোনোরূপ অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও হয়রানির সুযোগ থাকবে না। ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা পদে যিনি আছেন তিনি শুধু একজন নোবেল লরেটই নন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো সহ অন্যান্য সেক্টরের ন্যায় আমরা বাংলাদেশের পাট, বস্ত্র ও জাহাজ শিল্পে অর্থ লগ্নি করতে আগ্রহী। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 26 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ডক্টর ওয়ালিদ আসার উদ্দিন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাবো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ, যা আলোচনা হলো। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাক্ষাৎ অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই দেশে একসঙ্গে কাজ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে 79তম জাতিসংঘ অধিবেশনের সাডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এবং হাই কমিশনার উভয় দেশের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া সক্রিয় করার উপর জোর দেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং হাই কমিশনার দুই দেশের বাণিজ্য, প্রকল্প এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। সর্বশেষ জানাবো, নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে 2 কোটি টাকা মূল্যের বালু জব্দ। বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ ডুলুরা বিউপির দায়িত্বপূর্ণ ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে 2,03,00,000 টাকা মূল্যের 9,570 ঘনফুট বালুসহ 17টি নৌকা জব্দ করেছে বিজিবি। বুধবার বিকেলে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ ডুলুরা বিউপি থেকে আনুমানিক 400 গজ দক্ষিণ দিকে বিশ্বম্ভরপুর উপজেলাধীন শালুকাবাদী ইউনিয়নের আস্তানাঘাটে এলাকায় ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল সহ নৌকাগুলো সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, কতিপয় অসাধু ব্যবসায়ী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে ডেজার বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করার ফলে নদী তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। একই সঙ্গে নদীর আশেপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।